স্বাগত নিউজ 24 বিরতিহীন সংবাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। টাকা ফেরত পেতে ইভ্যালির গ্রাহকদের অপেক্ষা করতে হবে অন্তত 6 মাস। অনলাইন এই প্ল্যাটফর্ম থেকে কী পরিমাণ অর্থ পাচার হয়েছে তা নিয়েও কাজ চলছে পুরো দমে। এসব তথ্য জানিয়েছেন ইভ্যালি পরিচালনায় হাইকোর্ট গঠিত কমিটির চেয়ারম্যান সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান জানান, বাংলাদেশ ব্যাংকে যে 100 কোটি টাকা পাওয়ার কথা জানা যাচ্ছে তা প্রয়োজনীয়তার ভিত্তিতে দেয়া শুরু করলে কিছুটা হলেও আস্থা ফিরবে গ্রাহকদের। বিস্তারিত মাসুদা লাবনীর প্রতিবেদনে। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি কিভাবে চলবে, গ্রাহকরা টাকাই বা পাবে কিভাবে, সেই পথ খুঁজতে কাজ করছে হাইকোর্ট গঠিত 5 সদস্যের কমিটি। ইভ্যালির অন্তর্বর্তীকালীন চেয়ারম্যানের দায়িত্বে আছেন সাবেক বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি জানান, 3টি গুদাম থেকে বিভিন্ন পণ্য পেয়েছেন তারা। এছাড়া হিসাব রক্ষণ বিভাগে নতুন করে নিয়োগ দেওয়া হয়েছে পুরাতন 2 কর্মকর্তাকে। এখন এই কাগজপত্রগুলো খুঁজে পাওয়া খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। অনেক কাগজ আছে এদিকে ওদিকে, একটি সার্ভারের যে কোড নাম্বার সেটি আমাদের কাছে নেই। আর দ্বিতীয় হলো এই সার্ভারটি বোধহয় ওই অ্যামাজন কোম্পানি, তারা অনেক টাকা পায় ইভ্যালির কাছে, তারা সেই টাকা না পেলে তারা এটি খুলবে না। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের এমডি রাসেল বিদেশে কত টাকা পাচার করেছে তা নিয়েও কাজ চলছে পুরোদমে। টাকা ফেরত আনতে আন্তর্জাতিক সংস্থার সহায়তাও নেয়ার কথা জানালেন তিনি। জেলখানায় রাসেলের সাথে দেখা করে রাসেল যেটা বলল, তার কাছে সেই আমাদের এখানে কিন্তু 2-3টা রয়েছে, সিন্দুক রয়েছে, যেগুলো আমরা খুলতে পারছি না ইসের জন্য, কি বলে ওই কোড নাম্বারের জন্য। তাকে র্যাব গ্রেপ্তার করার পরে ওই বাড়ির মালিক, যার নাম সালাউদ্দিন, সেই সমস্ত জিনিস চুরি করে নিয়ে গেছে। সাবেক এই বিচারপতি জানান, অডিট শেষ হলেই জানা যাবে গ্রাহকের সংখ্যা আর বকেয়ার পরিমাণ। এরপর শুরু হবে টাকা দেওয়ার প্রক্রিয়া। এই মুহূর্তে আমরা যা জেনেছি, প্রচুর পাওনাদার দেশি বিদেশি সব গ্রাহকদের কাছে আমাদের আবেদন থাকবে যে যার কাছে যে ডকুমেন্ট আছে সব ডকুমেন্ট যেন সংরক্ষিত রাখে। ইনফ্যাক্ট হাইকোর্টও কিন্তু বলেছে যে 6 মাস পর্যন্ত কারো টাকা ফেরত দেওয়ার কোনো প্রশ্নই আসতে পারবে না। অনলাইন ব্যবসায় গ্রাহকের আস্থা ফেরাতে নানা পরামর্শ দিয়েছে টিআইবি। যে 100 কোটি টাকার মতো অর্থ বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সূত্র অনুযায়ী তাদের অ্যাকাউন্টে বা অন্যভাবে পাওয়া যাচ্ছে বলে বা জানা যাচ্ছে, আংশিকভাবে হলেও বিতরণ করার চেষ্টা করে উদ্যোগ নেয়, তাহলে সেটি তাদের জন্য সাময়িকভাবে হলেও বা স্বল্প পরিমাণে হলেও একটু সুরাহা হতে পারে। শুধু ইভ্যালি নয়, রেজিস্ট্রেশন ছাড়া ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর হওয়ার সুপারিশ করা হবে বলেও জানিয়েছে হাইকোর্ট গঠিত কমিটি। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। সাম্প্রতিক সময়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতা যুদ্ধে শহীদদের নিয়ে কটূক্তি এবং নারী বিদ্বেষী ইস্যুতে দলের মন্ত্রী, এমপি সহ দলীয় নেতাকর্মীদের বিভিন্ন বক্তব্যে বিব্রত আওয়ামী লীগ। দলীয় হাইকমান্ডের স্পষ্ট নির্দেশনা, যত বড়ই মন্ত্রী, এমপি কিংবা নেতা হোক না কেন, অপকর্মকারীদের কোনো ছাড় নেই। দলীয় ব্যবস্থার পাশাপাশি নেওয়া হবে আইনি ব্যবস্থাও। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। সাম্প্রতিক সময়ে সবথেকে আলোচিত ইস্যু সদ্য সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান। সামাজিক যোগাযোগ মাধ্যমে চরম আপত্তিকর অশ্লীল মন্তব্য করে তিনি আলোচনায় আসেন, যার ফলশ্রুতিতে মন্ত্রিসভা থেকে পদত্যাগ এবং দলের সকল পর্যায় থেকে বহিষ্কার হন। কয়েক মাস পূর্বে আপত্তিকর মন্তব্যের কারণে মেয়র এবং দল থেকে আজীবন বহিষ্কার হন জাহাঙ্গীর আলম। দলের এসব মন্ত্রী, মেয়র এবং জনপ্রতিনিধিদের বক্তব্যে বিব্রত আওয়ামী লীগ। দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের মুখের লাগাম টানা নির্দেশ কেন্দ্রীয় নেতাদের। আওয়ামী লীগের কোনো দায়িত্বশীল পদে থেকে যদি অপ্রাসঙ্গিক অরুচিকর কথাটা কেউ বলেন, সেটা তো আসলে জনগণ কখনোই গ্রহণ করে না, বা এটা গ্রহণযোগ্য হতে পারে না, বা দলও আমরা সমর্থন করি না। এবং এই ধরনের কথাটা তো দল অবশ্যই বিব্রত হয়। যিনি বলেছেন তিনি বিব্রত হবেন, তার পরিবার বিব্রত হবে, এবং তার ব্যাপারে আমরা কিন্তু দেশের, আবার বলছি, গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, এবং যদি তিনি দেশের আইন ভঙ্গ করে থাকেন সে অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। কমিটির জনতা শেখ হাসিনা স্পষ্ট মেসেজ দিয়েছে যে তিনি যে কোনো পর্যায়েরই নেতা হোক না কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপকর্ম করলেই কঠোর শাস্তির হুঁশিয়ারি দলীয় হাইকমান্ডের। শুধুমাত্র দলীয় শাস্তি নয়, আইনি শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং শুধু মুখোমুখি কঠোর না, আমরা প্রমাণ রেখেছি আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের কোনো ব্যক্তি, সে যে কোনো পর্যায়েরই হোক না কেন, যদি কোনো ভুল করে থাকে পার্টি সেটার দায়িত্ব নেবে না, বরং তার বিরুদ্ধে গঠনতান্ত্রিক ব্যবস্থা নেবে। কোনো নেতিবাচক কর্মকাণ্ডের মধ্যে জড়ানো যাবে না।
যার বিরুদ্ধে নেতিবাচক কর্মকাণ্ডে অভিযোগ হবে তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই ডক্টর মুরাদ হাসান বা জাহাঙ্গীর এইদেরকে দৃষ্টান্ত হিসেবে আমরা বলি যে তাদের বিরুদ্ধে যখনই অভিযোগ এসেছে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য দল কিন্তু এক মুহূর্ত দ্বিধা করে নাই, দেরি করে নাই। স্বাভাবিকভাবে সবাইকে সেটা মাথায় রেখে সংগঠনের কাজ করতে হবে। আগামী কার্যনির্বাহী সংসদের বৈঠকে দলের ভিতরে থাকা এসব অপকর্মকারী সহ যারা বিভিন্ন সময়ে দলের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের বিষয়ে সিদ্ধান্ত আসবে। দলের পক্ষ থেকে যাদেরকে দায়িত্ব তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। পৌষের আগেই হাড় কাঁপানো শীতে জবুথুবু অবস্থা উত্তরাঞ্চলের। বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সন্ধ্যা নামতেই শীতের চাদরে ঢাকা পড়ছে জনপদ। দিনের বেলায় হালকা গরম অনুভূত হলেও বিকেল গড়লেই উত্তরের হিমেল হাওয়ায় শুরু হয় শীত। আবহাওয়ার পরিবর্তনে শিশুদের মধ্যে ছড়িয়ে পড়ছে শীতজনিত নানা রোগ। আবহাওয়া অফিস জানিয়েছে এখন দিনে তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। তবে আগামী 2-3 দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে। বাজারে শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, বাজারে তো শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, দাম কেমন দেখছেন আর এই নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মাহমুদ, আপনাকে ধন্যবাদ। আসলে শীতের যে সবজি সেটি প্রচুর সরবরাহ বেড়েছে উত্তর অঞ্চলের হাট বাজারে, অর্থাৎ স্বস্তি ফিরেছে যে ক্রেতাদের মাঝে। তো বিক্রেতারাও কিন্তু অনেকটাই স্বস্তিতে রয়েছে। অর্থাৎ আমরা রয়েছি অর্থাৎ একটি শীতকালীন সবজির কাঁচা বাজারের মার্কেটে। আমরা কথা বলেছি বিক্রেতাদের সাথে, তবে অস্বস্তির আগুন এখনও রয়েছে গাজরে। গাজর কিন্তু 60 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে যেমন অর্থাৎ নতুন আলু 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে এবং বাঁধাকপি, ফুলকপি, লাউ, টমেটোর দামও আকাশ ছোঁয়া রয়েছে। তবে বেগুন, শসা থেকে অন্যান্য বিষয় কিন্তু একটু অর্থাৎ একটু কিছুটা কমেছে। একটু আপনার সাথে কথা বলতেছে, আপনি বাজারে এসেছেন সবজি বাজার করতে, তো দাম কেমন পাচ্ছেন? দাম মোটামুটি সব বাজারে একটু কম, শুধু গাজর একটু দাম বেশি, একটু টমেটো একটু দাম বেশি, এই তাছাড়া সবগুলোর দাম একটু কম। যেমন নতুন আলু 30 টাকা কিনতেছি, কালকে আমি কিনছি নতুন আলু 30, বেগুন 15, এই পাতাকপি 30 টাকা কেজি, এই ধরনের দাম সব কিছু কম আর কি। অসংখ্য ধন্যবাদ। একটু একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই, একটু আপনার সাথে কথা বলতে চাই। এখন সবজির দাম কতটা বেড়েছে বা কমেছে? কাঁচামালের দাম সব কিছু কমেছে, কিন্তু গাজর, নতুন আলু আর টমেটোর দামটা একটু বেশি। যেমন গাজর হলো 60 টাকা, নতুন আলু হলো 40 থেকে 45 টাকা ও টমেটো হলো 80 টাকা। তাছাড়া বেগুন, শসা, সিম, পটল এগুলোর দাম কম। যেমন বেগুন 15 টাকা, শসা 25 টাকা, সিম 20 টাকা, এগুলোর দাম একটু কম। আমি কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি বলছেন যে কয়েকটি শীতকালীন সবজির দাম কিছুটা বাড়া রয়েছে, কিন্তু অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু ক্রেতারা কিনতে পারছে সহজেই, অর্থাৎ সরবরাহ প্রচুর রয়েছে। একটি বিষয় বলে রাখি, উত্তর অঞ্চলে দফায় দফায় বন্যার পরে কিছুটা দখল কেটেছিল সবজির বাজারে, তবে সেগুলো কৃষকরা সেসব দখল কাটিয়ে এখন প্রচুর সবজি আবাদ করেছে। শীতকালীন সবজিতে এখন ভরপুর উত্তর অঞ্চলের হাট বাজার। তো এই ছিল মাহমুদ আমার কাছে শীতকালীন সবজির সর্বশেষ খবর। ফিরে যাব স্টুডিওতে আপনার কাছে। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রংপুর থেকে শীতকালীন সবজির বাজার সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রেজাউল করিম মানিক। অবশেষে বাংলাদেশিদের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার। বিভিন্ন পেশায় দেশটিতে বাংলাদেশি কর্মী নিয়োগ করার অনুমোদন দিয়েছে মালয়েশিয়ার মন্ত্রিসভা। 2022 সাল নাগাদ 6 লাখ বিদেশি শ্রমিক নেবে দেশটি। এ নিয়ে বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি নিউজ 24-কে জানান, আগামী রোববার নাগাদ দাপ্তরিক কাগজপত্র হাতে পেলে কর্মী পাঠানোর চূড়ান্ত প্রক্রিয়া শুরু করবে দুই দেশ। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। মধ্যপ্রাচ্যের পরই বাংলাদেশের বৈদেশিক শ্রমবাজারের মধ্যে বড় বাজার মালয়েশিয়া। কর্মী নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও সিন্ডিকেটের অভিযোগে দেশটির সরকার বারবারই বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্থগিত রাখে। সর্বশেষ বাজার খোলার প্রক্রিয়া ত্বরান্বিত হলেও করোনার কারণে তা থমকে যায়।
বিদেশি কর্মী নেওয়া বন্ধ থাকায় দেশটির অর্থনৈতিক কর্মকাণ্ড অনেকটা স্থবির হয়ে পড়েছে। অন্যদিকে কর্মী পাঠাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে বাংলাদেশ সরকার। দীর্ঘ আলাপ আলোচনার পর অবশেষে শুক্রবার বাংলাদেশ থেকে ফের কর্মী নেওয়ার নীতিগত সিদ্ধান্ত অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ এমপি। যে আমরা অতদিন নেগোশিয়েট করেছি ওটাই এখন অনুমোদিত হয়েছে, বুঝছেন না? জি, বাট অনুমোদন হলেও শোনার কথা একটা জিনিস আর কাগজ দেখা আরেকটা জিনিস। আশা করি কাগজ চলে আসবে, আজকে তো শুক্রবার, রোববার আশা করি কাগজ চলে আসবে। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন, পরিষেবা, খনি খনন, নির্মাণ এবং গৃহকর্মী সহ সব সেক্টরে বিদেশি কর্মী নিয়োগ উন্মুক্ত থাকবে। 2022 সাল নাগাদ 6 লাখ বিদেশি শ্রমিক নেবে দেশটি। আমরা অতদিন নেগোশিয়েট করেছি ওটাই এখন অনুমোদিত হয়েছে, বুঝছেন না? জি, বাট অনুমোদন হলেও শোনার কথা একটা জিনিস আর কাগজ দেখা আরেকটা জিনিস। আশা করি কাগজ চলে আসবে, আজকে তো শুক্রবার, রোববার আশা করি কাগজ চলে আসবে। 2016 সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে শ্রমিক নেওয়া বন্ধ রাখে মালয়েশিয়া। 2018 সালে সীমিত পরিসরে বাজার খুললেও পরবর্তীতে তা আবার স্থগিত হয়ে যায়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ঢাকা। দরপতনের বৃত্তে বন্দী দেশের দুই পুঁজিবাজার। একদিন ইতিবাচক হলে পরদিনই নেমে যায় তলানিতে। বিশেষজ্ঞরা বলছেন ব্যাংকের অতিমাত্রায় শেয়ার বিক্রি এর জন্য দায়ী। ব্যাংকের এক্সপোজার লিমিট নীতিকেই দায়ী করছেন তারা। সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসসির মধ্যে একের পর এক বৈঠক হলেও চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারছে না নিয়ন্ত্রক সংস্থাগুলো। সবশেষ তারা তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। বর্তমান নিয়মে ব্যাংক তার মূলধনের 25% পুঁজিবাজার ও বন্ডে বিনিয়োগ করতে পারে, তা আবার নির্ধারণ করা হয় বাজার মূল্যের ভিত্তিতে। এখানেই ঘটছে যত বিপত্তি। কম মূল্যে শেয়ার কিনলেও দাম বেড়ে গেলে ব্যাংকের এক্সপোজার লিমিট অতিক্রম করছে। জরিমানার ভয়ে ব্যাংকগুলো তড়িঘড়ি করে শেয়ার বিক্রি করে দিচ্ছে, যার প্রভাবে নেতিবাচক হচ্ছে দেশের শেয়ার বাজার। নতুন করে এসেছে বন্ড ইস্যু। বন্ডে বিনিয়োগকে ব্যাংক এক্সপোজারের বাইরে রাখার কথা বিএসসি বলে আসলেও কেন্দ্রীয় ব্যাংক বলছে বিদ্যমান আইনে সেই সুযোগ নেই। ব্যাংককে পেইড আপ ক্যাপিটাল এবং যে তার রিটেইনড আর্নিংস তার 25%-এর বেশি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারবে না। আপনি সেটার মধ্যে শেয়ারও আসবে, বন্ডও আসবে, ডেরিভেটিভ আসবে, ডিবেঞ্চার আসবে, অল ইনক্লুসিভ, এবং আপনার কস্ট প্রাইস ধরা হবে না, মার্কেট প্রাইস ধরা হবে। এসব সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংক ও বিএসসির মধ্যে বৈঠক হয়। তবে কোনো সিদ্ধান্ত না হওয়ায় বৈঠক হয়েছে অর্থ মন্ত্রণালয়ের নেতৃত্বেও। সেখানেও আসেনি কাঙ্ক্ষিত ফল। দুইটা নিয়ন্ত্রক সংস্থায় তাদের নিজস্ব জায়গায় কিন্তু ঠিক আছে, কারণ বাংলাদেশ ব্যাংক তাদের ব্যাংকিং আইন এবং আর্থিক প্রতিষ্ঠান আইনের দ্বারাই কিন্তু তাদের সিদ্ধান্তটা নিয়েছে। অন্যদিকে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাও কিন্তু তাদের যে আইন আছে সে অনুযায়ী কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। মানে দুইটা পক্ষরই কিন্তু আসলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আন্তরিকতার কোনো সমস্যা নেই। সমস্যা আছে যে আইনের যেই জায়গাগুলোতে কিছু ব্যাখ্যা যেভাবে আছে দুই জায়গায়, সেটাকে একটা সমন্বিত অবস্থায় আসতে হবে। কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে দুই সংস্থাকে নিয়ে শিগগিরই বৈঠক করবেন প্রধানমন্ত্রী। এমন খবরে বৃহস্পতিবার কিছুটা উত্থান দেখা গেছে দুই বাজারেই। এটা ভুললে চলবে না যে ব্যাংকের উপরে আমাদের ডিপেন্ডেন্সি আছে, কিন্তু এই ডিপেন্ডেন্সিটা যদি আমরা কমে নিয়ে আসতে পারি ইন দ্য লং রান, তাহলে আমার মনে হয় আমাদের মার্কেট ডেফিনেটলি স্টেবল মার্কেট হবে এবং আমরা একটা সুষম মার্কেট দেখতে পাবো। কারণ দুটো রেগুলেটরি বডি এক হতে পারছে না, যেখানে খোদ প্রধানমন্ত্রী কিন্তু তার দিক থেকে অনেক আগেই আপনার নির্দেশনা দিয়ে রাখছে যে ক্যাপিটাল মার্কেটের উন্নয়নের জন্য সব অর্গানগুলো একসাথে কাজ করবে। তো এটা আপনার আমাদেরকে বোধহয় ভেবে দেখার বিষয় আছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসির কর্তা ব্যক্তিরা ক্যামেরায় কিছু না বললেও তাকিয়ে রয়েছেন প্রধানমন্ত্রীর সুনজরের দিকেই। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সালটা 1979। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিত্যক্ত দুটি গুদামঘরে মাত্র 4 জন রোগী নিয়ে যাত্রা শুরু দাতব্য প্রতিষ্ঠান সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপির। পক্ষাঘাতে বা দুর্ঘটনায় আশা হারানো হাজার হাজার মানুষকে চিকিৎসা দিয়ে পুনর্বাসিত করে নতুন জীবনের স্বপ্ন দেখানো প্রতিষ্ঠানটি পা দিয়েছে 42 বছরে। দেশজুড়ে এখন তাদের 12টি শাখা, যেখানে নামমাত্র খরচে মিলছে সেবা। সিআরপির বন্ধুর পথ পাড়ি দেওয়ার গল্প জানাচ্ছেন নিশাদ হাসান, ছবি তুলেছেন রতন দাস।
এই ছোট্ট শিশুটিকে সাভারের সিআরপিতে চিকিৎসার জন্য নিয়ে এসেছিল তার মাতাপিতা। গেল 2 বছরেও খোঁজ মেলেনি শিশুটির অভিভাবকের, যার পূর্ণ দায়িত্ব নিয়েছে সেন্টার ফর রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড সিআরপি। সিআরপিতে এমন রোগীর সংখ্যা কম নয়, তাদের কেউ বৃদ্ধ, কেউ নিষ্পাপ শিশু। এই গল্পটা অবশ্য শুরু হয় আরও 5 দশক আগে সিস্টার ভ্যালেরি টেলরের হাত ধরে। গোদাম ঘরে মাত্র 4 জন রোগী নিয়ে আজ থেকে 42 বছর আগের এই দিনে প্রতিষ্ঠা করেন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সিআরপি। ফিজিওথেরাপির মাধ্যমে সুস্থ করে তুললেন রোগীদের। তার কাছ থেকে এই সহযোগীরা শিখলেন মনুষ্যত্ব, মমত্ববোধ। When you see that they've come to terms with it and they can smile, and not just smile but shout and laugh and join the wheelchair basketball games, you realise that that's the sort of great reward for any nurse, doctor, therapist. বন্ধুর পথ পাড়ি দেওয়া সিআরপি চলে অনুদানের অর্থে। তবে মানুষের সেবার যতটা প্রয়োজন ততটা অনুদান না আসাকে প্রতিবন্ধকতা মনে করছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী। সিআরপির যে ব্রাঞ্চগুলো আমরা চিন্তা করছি, সেক্ষেত্রে আমাদের আর একটু ফান্ডিং সহযোগিতা প্রয়োজন, কারণ ওই বিল্ডিংগুলো স্থাপন করা এবং সেবাটাকে এক্সটেন্ড করতে হলে সিআরপির এই লিমিটেড অ্যাবিলিটির মধ্যে সম্ভব না। দূর দূরান্ত থেকে যারা সেবা নিতে আসেন তাদের সিংহভাগই ফিরে যান সুস্থ হয়ে। তবে মনে রাখেন ভ্যালেরি টেইলরের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান সিআরপিকে। বাংলাদেশের 4 দশকেরও বেশি সময় ধরে গতিময় জীবন যখন থমকে দাঁড়াচ্ছে, তখনই সেই থমকে দাঁড়ানো জীবনে গতি ফেরাচ্ছে সিআরপি। যাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ সহায়তা এবং সেই সঙ্গে জনবল। রিশাদ হাসান, নিউজ 24, সাভার, ঢাকা। 11 ডিসেম্বর 1971 মুক্তিযুদ্ধের এই সময়ে অনেকটাই নিশ্চিত হয়ে যায় পাকিস্তানের পরাজয়। বেসামাল হয়ে পড়েন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘকে হাতিয়ার হিসেবে ব্যবহারে তৎপর হয়ে ওঠে সামরিক জান্তা। এদিকে বিভিন্ন স্থানে মুক্তাঞ্চল প্রতিষ্ঠার পর ঢাকা জয়ের লক্ষ্য নিয়ে এগোতে থাকেন মুক্তিযোদ্ধারা। বিস্তারিত জানাচ্ছেন মাসুদ রানা। মুক্তিযুদ্ধের এই সময়ে চারিদিক থেকে মুক্তিবাহিনীর তখন বিজয়ের খবর। 11 ডিসেম্বর মিত্রবাহিনী হিলি সীমান্তে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হয়। বগুড়া রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ এলাকায় পাক হানাদার ও তার দোসরদের ঘাঁটিতে তীব্র আক্রমণ চালায় যৌথ বাহিনী। প্রচণ্ড হামলার মুখে অবশেষে পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করেন। 1971 সালের 11 ডিসেম্বর কুষ্টিয়া, জামালপুর, টাঙ্গাইল, মুন্সিগঞ্জ সহ পাক হানাদার মুক্ত হয় বেশ কয়েকটি এলাকা। গাইবান্ধা, চণ্ডীপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া, ফুলছড়িহাট ও বাহাদুরবাদ ঘাট সহ মুক্ত হয় অবরুদ্ধ বাংলাদেশের 12টি গুরুত্বপূর্ণ এলাকা। এদিনে হানাদার বাহিনীর কবলমুক্ত যশোরে স্বাধীন বাংলার প্রথম জনসভা অনুষ্ঠিত হয়। এই স্বাধীনতা রক্ষা করার জন্য আমরা দরকার হলে আরো রক্ত দিব। এদিকে বিদেশি নাগরিকরা যাতে ঢাকা ত্যাগ করতে পারে সে উদ্দেশ্যে জাতিসংঘের বিশেষ অনুরোধে যৌথ বাহিনী 11 ডিসেম্বর সকালে ঢাকায় সাময়িকভাবে বিমান হামলা বন্ধ রাখে। এদিকে ইয়াহিয়া খান মার্কিন প্রেসিডেন্ট নিক্সনের সাহায্য কামনা করেন, কিন্তু নিক্সন থাকেন নীরবে। পরাজয় এড়াতে কৌশল হিসেবে জাতিসংঘে তৎপর হয়ে ওঠে পাকিস্তান। মাসুদ রানা, নিউজ 24। রাজধানীর বনানীতে ফাঁকা রাস্তায় দ্রুত গতির একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেওয়ার ঘটনায় 3 জন আহত হয়েছেন। শুক্রবার রাত 12:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, শুক্রবার ছুটির দিন রাস্তা ফাঁকা থাকায় রাতে একটি প্রাইভেট কার দ্রুত গতিতে বনানী রোড দিয়ে যাচ্ছিল। রাত 12:30টায় বনানীর কাকলি মোড় পার হয়ে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি চালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এ ঘটনায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত হয়। ধাক্কার ঘটনায় সিএনজি চালক সহ 2 যাত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বরিশালের হিজলা উপজেলার কলেজ ছাত্রী আশফিয়া ইসলামকে ঘর সহ পুলিশে চাকরির ব্যবস্থা করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা পেয়ে এরই মধ্যে হিজলায় জমিও নির্বাচন করেছে উপজেলা প্রশাসন। সেখানে দ্রুত ঘর নির্মাণ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। অপরদিকে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা অনুযায়ী আশফিয়ার চাকরির বিষয়টিও নিশ্চিত করার কথা জানিয়েছেন রেঞ্জ ডিআইজি। ভূমি না থাকায় চাকরির সুযোগ না পাওয়ার খবরটি গণমাধ্যমে আসার পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে চাকরি ও জমি বরাদ্দের নির্দেশনায়
আবেগ আপ্লুত পিতৃহীন আশফিয়া ও তার পরিবার। চট্টগ্রামে জমে উঠেছে ৩৩তম বিজয় মেলা। বিকেল হলেই সব বয়সী মানুষের পদভারে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। করোনার কারণে গত ২ বছর মেলা বন্ধ থাকায় এবার উৎসাহের কমতি নেই। মেলায় শিশুদের জন্য রয়েছে বিনোদনের ব্যবস্থা। বিক্রেতারা বলছেন, এখনো বেশিরভাগ মানুষই মেলা ঘুরে দেখছেন। পুরো দমে বেচা কেনা শুরু হবে সপ্তাহখানেক পর। আহাদুল বাবুর ছবিতে আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বিজয়ের মাস উপলক্ষে চট্টগ্রামে চলছে ৩৩তম বিজয় মেলা। করোনা মহামারীর কারণে গত ২ বছর আয়োজন হয়নি ঐতিহ্যবাহী এই মেলার। নগরীর এম এ আজিজ স্টেডিয়ামের পাশে আউটার স্টেডিয়ামে আয়োজন করা হয়েছে মাসব্যাপী এই পণ্য মেলার। রং বেরঙের সাজ পোশাক, ঘরে ব্যবহার্য তৈজসপত্র, খাদ্যদ্রব্য সহ বাহারি সব আয়োজন আছে এখানে। তাই সব বয়সী মানুষের উপচে পড়া ভিড়। বাচ্চার জন্য কিনবো, পরিবারের সবার জন্য কিনবো, ঘুরবো, খাবো। পরিবেশটা দেখে খুব ভালোই লাগছে আমার। বাচ্চার জন্য খেলনা কিনলাম, ওয়াইফের জন্য আপনার কসমেটিক্স কিনলাম। বিক্রেতারা বলছেন, বেচাকেনা এখনো পুরোদমে শুরু হয়নি। মেলায় ভিড় থাকলেও অধিকাংশই এখন বিভিন্ন পণ্য দেখছেন, দাম যাচাই করছেন। বেচা বিক্রি জমবে সপ্তাহখানেক পর। দর্শক দেখতেছে, অনেক ভালো এনজয় করতেছে, অনেক আনন্দ হইতেছে। মোটামুটি আলহামদুলিল্লাহ, সামনে হয়তো আরো ভালো হবে এই আশা আমরা আছি আর কি। মেলার প্রবেশ পথে হ্যান্ড স্যানিটাইজেশনের ব্যবস্থা থাকলেও অধিকাংশ মানুষই পরছেন না মাস্ক। এই ব্যাপারে কড়াকড়ি ও নজরদারির ব্যবস্থার দাবি মেলায় আগত সচেতন দর্শনার্থীদের। শেখ জায়েদ, নিউজ 24, চট্টগ্রাম। আন্তর্জাতিক প্রসঙ্গ। কোভিড ভ্যাকসিনের 2টি ডোজ অমিক্রন থেকে সুরক্ষা দিতে যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের বিজ্ঞানীরা। অমিক্রন এবং ডেল্টা ধরনের প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে ভ্যাকসিনের 2 ডোজ নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কম কার্যকর। তবে তৃতীয় বুস্টার ডোজ প্রায় 75% লোকের কোভিডের লক্ষণ থেকে রক্ষা করছে। এদিকে বিশ্বের 58 দেশে ছড়িয়েছে অমিক্রন। যুক্তরাজ্যে অমিক্রনের আরও 448 আক্রান্ত রোগী পাওয়া গেছে। এদিকে ভারতে দ্রুত ছড়াচ্ছে অমিক্রন। কর্ণাটকের পর মহারাষ্ট্রের নতুন ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এবার খেলার খবর। 5 দেশের অংশগ্রহণে আজ থেকে শুরু হচ্ছে বয়সভিত্তিক সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপ। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা। কমলা পূর্বের শ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে সন্ধ্যা 7টায় বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। 2018 সালে ভুটানে হওয়া অনূর্ধ্ব-18 নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল বাংলাদেশ। একই প্রতিযোগিতা এবার অনূর্ধ্ব-19 নামে করা হচ্ছে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন এবং হোম গ্রাউন্ডে খেলা বলে বাংলাদেশকে ফেভারিট মনে করছেন দলের কোচ ছোটন। এ প্রতিযোগিতায় সেরা হওয়ার প্রত্যয় মারিয়া মান্ডা, মনিকা চাকমার। এদিকে দিনের প্রথম ম্যাচে বিকেল 3টায় ভুটানের বিপক্ষে খেলবে শ্রীলঙ্কা। আমরা প্রত্যেকটা ম্যাচেই জেতার আশায় নামবো। ম্যাচটা আমাদের প্রথম ম্যাচ, আমরা জেতার চেষ্টা করবো এবং ভালো খেলার চেষ্টা করবো। আমরা একসাথে আসি, খেলছি, ওদের সাথে অভিজ্ঞতা হয়েছে অনেকটাই। তারপরে ওরা যেহেতু আমরা সিনিয়র টিমে যেহেতু আমরা তেমন পারফর্ম করতে পারি নাই, আমরা আশাবাদী যে আগামী ম্যাচে আমরা ভালো কিছু করব। টি স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপে আয়োজিত ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতল সিটি ব্যাংক। দ্বিতীয় আসরের ফাইনালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংককে 3 উইকেটে হারায় তারা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদুল ইসলাম। টি স্পোর্টস ও বসুন্ধরা গ্রুপের সৌজন্যে ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় মৌসুম বসে বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে। প্রায় 2 মাস ধরে চলা টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও সিটি ব্যাংক। ফাইনাল ম্যাচ দেখতে এদিন মাঠে উপস্থিত হন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। আগে ব্যাট করে 8 উইকেটে 138 রান করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ 43 রান করেন দেবাশিস, আর ইমরানের ব্যাট থেকে আসে 35 রান। জবাবে ব্যাট করতে নেমে 1 ওভার আর 3 উইকেট হাতে রেখেই শিরোপা নিশ্চিত করে সিটি ব্যাংক। 32 রানে অপরাজিত থেকে ফাইনাল সেরার পুরস্কার জেতেন আল আমিন। মামুন 26 আর হাদিয়া জামান করেন 24 রান। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান ও টি স্পোর্টসের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান। এ সময় উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, ওয়ালটন গ্রুপের চেয়ারম্যান নুরুল আলম রিজভী ও টি
স্পোর্টসের প্রধান নির্বাহী ইশতিয়াক সাদেক সহ বিভিন্ন ব্যাংকের শীর্ষ কর্তারা। তৌহিদুল ইসলাম, নিউজ 24। বিরতির সংবাদ এই পর্যন্তই। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন www.news24bd.tv। ধন্যবাদ সবাই।